এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কাহিনী আরো আছে মন কইতাছে দাদু ভাই। সব আমারে বলো নাই। যতটা সুন্দর করে কইলা অতটাও সুন্দর না। মাইয়াডা বড্ড ভালো, কত ভালোবাসে বাচ্চাটারে। ওই ভালোবাসার উসিলাই মাইয়াডার সুন্দর হৃদয়টা নিয়ে খেলা করতেছে না। এটা কি ঠিক? ঠিক না। কাজটা ভালো করো নাই। একটা পরিবারে অমন বাজেভাবে ভাঙলা, এমন ভাবে জোর জবরদস্তি করলা। জোর করে কি কিছু হয়? হয় না। জাহানারা বেগম আর বলতে পারলেন না। শান্ত দাঁড়িয়ে পড়েছে, চোখ মুখ অস্বাভাবিক শান্ত। রাতের আধারের চেয়েও গম্ভীর শোনায় ওই কণ্ঠে বলা এক একটা শব্দ। আমার বস শুধু তারই চেয়েছে দাদিমা। তিনি ভালোবাসেন, ব্যাস এতটুকুই। এখানে আর কোনো কিন্তু কি, আর কোনো ভাবনার স্থান নেই। প্রয়োজনে এমন আরও 10টা পরিবার ভেঙে গুড়িয়ে ফেলবো। জাহানার বেগম দীর্ঘশ্বাস ফেলেন। শান্তর হাতটা টেনে ফের বসান পাশে। শান্ত নিজেও ক্লান্ত ভঙ্গিতে মাথাটা রাখে বৃদ্ধার কোলে। চোখ বুজে অনেকটা সময় নিয়ে বলে, আদিল মির্জার হিংস্রতা যার সামনে নুয়ে পড়ে, তার এতটুকু জোর তো মেনে নিতেই হবে। জাহানারা বেগম আওড়ান, আমার চেষ্টা থাকবো মাইয়াডারে স্বাভাবিক করার। আমার যে বড্ড ইচ্ছা ওই তিনজনের একটা হাসি খুশি পরিবার দেখার। শান্ত নিজেও যে ওর স্বপ্ন দেখে। বাবা মায়ের ওই আদরের চাদরের আড়ালে বড় হওয়া হাসি খুশি আদিল সম্ভবত আর কখনো ফিরবে না। প্রতিশোধের নেশায় যে সে অন্ধকারের বড্ড গভীরে পৌঁছে গিয়েছে। ফেরার থামার আর রাস্তা নেই, এগিয়ে যেতে হবে। কালো অন্ধকারের এই দুনিয়ায় এগোনোর এই পথে তার সুখ হয়ে ম্যাডাম থেকে যাক অনন্তকাল। হোক তার বসের এই অন্ধকার পৃথিবীর এক টুকরো চাঁদের আলো। আপনার মেয়েও আপনার যদি এমন নির্লজ্জতা দেখাতে ন্যূনতম লজ্জা অসুবিধে না হয়, তবে আমার হবে কেন? রোজার রাগান্বিত ঝাঁঝালো কণ্ঠের সামনে বড় নির্বিকার আদিল। রোজার নরম হাতটা টেনে এনে নিজের ছাঁচা চোয়াল ছোঁয়াতেই চট করে শ্বাসটা গলায় আটকে গেল। চোখ বুঝলো আপনা আপনি। শক্ত শরীরটার ওই পরিবর্তনটুকু রোজা অনুভব করতে পারে। কাঁপে ওর হাতটা। সরিয়ে আনতে চাইলো, পারলো কোথায়? আদিল ছাড়লো তো নাই, বরঞ্চ আরো দাবি ধরে রাখলো, আষ্টে পৃষ্ঠে মিশিয়ে রাখলো উন্মুক্ত বুকের সাথে। ওভাবেই ফিসফিস করে প্রশ্ন করলো, রাইফেল চেনেন? রোজা চোখ রাঙালো। বুঝলো না এই ধরনের তর্ক বিতর্কের মাঝে রাইফেল নামের জিনিসটার কি কাজ। আদিল নরম হাতটা চোয়াল থেকে নিজের উষ্ণ ঠোঁটের উপর আনে। তালুতে ঠোঁট ডুবে বলে গেল, আপনার চোপাটা আমার রাইফেলের মতো, কথাগুলো রাইফেল থেকে বেরোনো বুলেটের মতো এত ধারালো। রোজার ইচ্ছে করে শক্ত একটা কামড় বসিয়ে দিতে। দাঁত কিরমির করে শুধু এক পর্যায়ে হার মানে। ওর দম বন্ধ হয়ে আসছে। এত বাজে ভাবে জড়িয়ে রেখেছে, শ্বাস নিতে হিমশিম খেতে হচ্ছে। অবশেষে আওড়ায় ডুবতে বসা নাবিকের মতো। ছাড়ুন, আমি ঘুমাবো। আদিল জবাব দেয় না, মুখটা পুনরায় ডুবায়। রোজার ভীষণ সংবেদনশীল ঘাড়ের মধ্যে ওখানে ছাঁচা চোয়ালটা ঘষে দিতেই রোজা থরথর করে কেঁপে ওঠে। চোখ মুখ বুজে মৃদু স্বরে আর্তনাদ করে। আদিল মাথা তুলে তাকালো। রোজা চোখ বুজে রেখেছে। তাদের নিভু নিভু আলোয় কেমন চিকচিক করছে। আদিলের ধূসর চোখের মনিতে চাঁদ ভাসে, ভাসে তারা। মুখ বাড়াতে রোজা আতঙ্কে মাথাটা ঘুরিয়ে ফেলে। আদিলের গম্ভীর স্বর নিভু নিভু শোনায়, অভ্যাস করে নাও রোজা, উইল হ্যাভ টু টলারেট মি ইভেন মোর। রোজা বুঝে ছাড় নেই। বোকার মতো এই অসভ্যের সাথে কথাবার্তা চালানো বেকার। হগত্যা জেদ ধরে চোখ মুখ বুঝে ঘুমের ভান ধরলো। শিরশির করে গেল ঘাড়ের আশপাশটা। সারা দিল না ও, একটা শব্দ করলো না। অথচ ঘুমের ভান ধরতে ধরতে সত্যি ঘুমিয়ে পড়লো। ক্লান্ত যে, সারাটা দিন ছুটাছুটিতে গেল। ওর আটসাট শরীরটা ধীরে ধীরে জলের মতো মিশে গেল। আদিল ভীষণ সন্তর্পণে নরম শরীরটা দু হাতে বুকে মিশিয়ে নিয়ে বরফের মতো জমে থাকলো। নড়ল না, হাত চালালো না। অবলোক দেখলেও সুন্দর মুখটা। তালু সমান দূরত্বটুকু যেন অনেক বড় দূরত্ব। সে মাথাটা আরো এগিয়ে নেয়। এখন নাকে নাক স্পর্শ করার মতো দূরত্ব মাত্র।
শ্বাস প্রশ্বাসের সাথে শ্বাস প্রশ্বাস মিলেমিশে একাকার। ভোরের কোমল আলো ধীরে ধীরে জানালার ফাঁক গলে ভেতরে প্রবেশ করছে। আলোটা খুব মৃদু, কুয়াশায় ভেজা পাখির ডাক ভেসে বেড়াচ্ছে। হালকা বাতাসে দুলছে পর্দাগুলো। সেই দুলুনিতে সূর্যের নরম আলো কখনো রোজার মুখে তো কখনো চলে এসে পড়ছে। এমনিতেও ঘুমটা কেমন ছাড়া ছাড়া ছিল। কপালের ভাঁজগুলো ঘুমের মধ্যেও শান্ত হয়নি। সামনের শক্ত উন্মুক্ত বুকটায় ঘুমের ঘুরে মুখ তুলতেই কেমন থমকায়। ওর ঘুমটা এবেলায় বাজেভাবে ছুটে যায়। ধরফরে মাথা তুলতেই চমকে ওঠে, শ্বাস গলায় আটকে যায়। আদিল ডান কাত হয়ে ডান হাতের তালুতে মাথা রেখে ওর দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। নির্ঘুম চোখ দুটো রক্ত লাল, মনের চারপাশে শিরা পর্যন্ত ভেসে উঠেছে। রোজা দ্রুত সরে আসে। ওর এমন ধর পড়ানোতে জেগে ওঠে হৃদয়। বাচ্চাটা মৃদু গলায় ঘুমের তালেই ডাকছে। দুটো শব্দ আওড়ে মিটিমিটি ভাবে চোখ মিলে চেয়েছে। অস্পষ্ট দৃষ্টি আদিলের উপর পড়তেই রোজার মতোই ধরফরে উঠে বসেও মায়ের মতো আতঙ্কে নয় বরঞ্চ খুশিতে। পর মুহূর্তে রোজাকে পাশ কাটিয়ে আদিলের উন্মুক্ত বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে। ড্যাড, মেয়েকে বুকে নিয়ে নাক মুখে শব্দ করলো মাত্র। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি এখানে ঘুমিয়েছো আমাদের সাথে? হৃদির চোখ মুখে অবিশ্বাস। একবার আদিলের মুখে তাকাচ্ছে তো আরেকবার রোজার চোখ মুখের দিকে। আনন্দে ওর চোখ দুটো চিকচিক করছে। রোজার দিকে চেয়ে কেমন বোকার মতো হাসছে। রোজা দৃষ্টি নুয়ে ফেলে। আদিল ইতিমধ্যেই মেয়েকে বুকে জড়িয়ে চোখ বুজেছে। রোজার ভেতরটা তখনও ধরফর করে যাচ্ছে। হে লক্ষ্মী, তবে সারা রাত ঘুমোয়নি? চেয়েছিল রোজার দিকে। এতটুকু ভাবনাতেই যে ওর শ্বাস গলায় আটকে যাচ্ছে। হৃদি হাত বাড়িয়ে ডাকলো, মম, আসো আসো না। রোজা নিজেকে স্বাভাবিক রাখতে চেয়ে বলে, তুমি আরেকটু ঘুমিয়ে নাও মা, আমি এখানে আছি। হৃদি হাসলো দু গাল ভরে। চোখ বুঝলো বাবার বুকের উপরে থাকা অবস্থাতেই। ঘুম হয়নি ওর। ঘড়ির কাঁটা মাত্র 6টায়। রোজা ধীরে সুস্থে নামলো বিছানা থেকে। ফ্লোরে আদিলের শার্ট পরে আছে। রোজা ওটা ডিঙ্গিয়ে চলে যেতে নিয়েও ফিরে এসে শার্টটা তুলে ওয়াশরুমের দিকে কদম বাড়ালো। কয়েক কদম এগিয়ে যখন ফিরে তাকালো, আদিলের শক্ত চওড়া পিঠ দৃষ্টিতে এলো। সূর্যের আলোয় মনে হলো কাঁধের বাজ পাখিটা জেগে আছে, এখনই উড়াল দেবে। কি ভয়ঙ্কর ওটা দেখতে। রোজা দ্রুত দৃষ্টি নামালো। চটজলদি ছুটলো ফের। জব্বার শিকদারের চওড়া গলা ভেসে বেড়াচ্ছে বাড়ির আনাচে কানাচে। দুটো ফ্লোর জুড়ে হট্টগোল চলছে। ছোটাছুটি চেঁচামেচিতে বাড়িটা প্রাণে থই থই করছে। রোজা তৈরি হয়ে সবে মাত্র রুম ছেড়ে বেরিয়েছে মাত্র, অমনি দেখতে পেল সিঁড়ি গোড়ার ওদিকে এক ঝাঁক মাথা। সুপ্তি কিছু মেয়েদের দলবল নিয়ে এদিকে উকি ঝুঁকি দিচ্ছে সমানে। যে রোজাকে দেখলো তখনই ছুটে এসে ধরলো হাতটা। ভাবি, আমরা আপনার অপেক্ষাতেই ছিলাম, আসুন আসুন। দাদিমা কখন থেইকা আপনার কথা জিজ্ঞাসা করে যাইতেছে। রোজা মুগ্ধ হয়ে দেখতে থাকলো নিচের তলা। এত এত লোকজন, বিয়ে বাড়ির একটা চমৎকার আমেজ এই সাত সকালে অনুভব করা যাচ্ছে। জাহানারা বেগম বসেছিলেন সোফায়, বড় ছেলের বউকে হুকুম করছিলেন। রোজাকে নামতে দেখে প্রাণোচ্ছল গলায় হাসেন, হাতের ইশারায় পাশে এসে বসতে বলেন। রোজা এসে বসতেই ওর হাতটা ধরে নরম গলায় জিজ্ঞেস করেন, ভালো ঘুম হয়েছে তো নাতবো? রোজা ভদ্রতার সূচক মাথা দুলাবে তখন সুপ্তি মুখ ঢেকে বলে, দাদিমা সম্ভবত না, দেখছো না কেমন মশা কামড়িয়েছে ভাবিকে, কত বড় মশা বাবা। রোজা চমকে তাকালো পাশে। সুপ্তি চেয়ে আছে ওর ঘাড়ের দিকে। জাহানারা বেগমও মাথাটা কাছে নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করতে চাইলেন। রোজার আর বুঝতে বাকি রইল না, দ্রুত আঁচল টানলো, ঢাকলো কাঁধ। ততক্ষণে জাহানারা শব্দ করে হাসতে হাসতে বলেন, এমন শরম পাইতে হইব না গো, জামাই সোহাগ করবো না তো কে করবো? সুপ্তি টেনে ধরলো রোজার হাতটা। আপনি থেকে সুজা তুমিতে নেমে কেমন আদর করে বলল, ভাবি চলো ঝুমুরদের বাড়ি যাই, পাশেই, বেশি দূরে না। 3 তলার অর্ধেক বডিগার্ড তখন নিচে নেমে গেছে। প্রধান দরজার সামনে দাঁড়িয়েছে। ওদের প্রধান ক্লান্ত। ওখান থেকে না তাকে কাট কাট গলায় জানালো, ম্যাডামের বাড়ি থেকে বেরোনো নিষেধ। রোজা তর্কে গেল না। শক্তির হাত ধরে আস্তে করে বলল, পরে যাব, হৃদি উঠুক, ও উঠে আমাকে না দেখলে কান্নাকাটি করবে। শক্তি গতকালই দেখেছে বাচ্চাটা কেমন মা পাগল।
তাই আর ও এই বিষয়ে কথা বাড়ালো না। রোজাকে বাড়ির ভেতরটা দেখাতে শুরু করলো। এই ধরনের বাড়িগুলো রোজার ভীষণ পছন্দের। আগেকার রাজবাড়ির মতন প্রত্যেক পিলার, দেয়ালে এত চমৎকার কারুকার্য মুগ্ধ চোখে দেখেও ক্লান্ত হওয়া সম্ভব না। পুরো বাড়িটা ঘুরে যখন ছাদে এলো, দেখতে পেল নতুন মুখ। একটি মেয়ে দাঁড়িয়ে আছে, বেশ সুন্দর দেখতে, লম্বা চুল, ফর্সা গায়ের রং, লম্বা চওড়া সামান্য স্বাস্থ্য আছে। বয়সটা 20-এর উপরে হবার সম্ভাবনা দারুণ। রোজার দিকেই চেয়ে আছে মেয়েটা, কিছুটা অদ্ভুত সেই দৃষ্টি, অঙ্গভঙ্গিও। সত্যি হেসে বলল, আমার বড় ফুপুর বড় মেয়ে কাজল আপু, এসব পরিচয় হও। মেয়েটা এলো বেশ সময় নেই। এসে যখন দাঁড়ালো সামনে, আর চোখে রোজার মুখের দিকে চাইলো, বারে বারে শুকতে বলে যাচ্ছে, শান্ত ভাইয়ার বসের স্ত্রী রোজা ভাবি। গতকাল তো পরিচয় হওনি, আজ হয়ে নাও। ভাবি কিন্তু ভীষণ মিষ্টি। সুপ্তের উচ্ছ্বাসের সামনে মেয়েটা কিছুটা নির্বিকার, কথাবার্তাও তেমন বাড়ালো না। রোজার আগ্রহ এভাবেও কম, ভদ্রতা দেখালো না, সোজা ঘুরে নেমে গেল। অমনি সুপ্তে ছুটলো রোজার পেছনে, রোজার হাত জড়িয়ে ভালোভাবে তাকালো মুখের দিকে, অবশেষে গলা নামিয়ে বলল, রাগ করো না ভাবি, কাজল আপু এমন না। আজ কি হয়েছে কে জানে, মন খারাপ বোধ হয়। রোজা এড়ালো কাজল নামের মেয়েটার ব্যাপার। অন্য ব্যাপারে কথা বলতে বলতে যখন নিচের ফ্লোরে এসে পৌঁছালো, ক্লান্ত সামনে এসে দাঁড়ালো। রোজগারের মতো হাতে কোনো অস্ত্র নেই, মাথা নুয়ে ধীরে শুধু বলল, ম্যাডাম স্যার ডাকছেন। রোজা মাথা তুলে তাকাতেই একজোড়া ধূসর চোখের দৃষ্টিতে দৃষ্টি মিলল। আদিল দাঁড়িয়ে আছে উদম শরীরে, ওর কোলে হৃদি, হাত নাড়িয়ে ইশারায় ডাকছে সমানে। রোজা দৃষ্টি নোয়াতে গিয়ে হকচকালো। দৃষ্টি গাঢ় করতেই দোতলার পিলারের পেছনে কারো উপস্থিতি লক্ষ্য করলো। কিছুক্ষণ আগে ছাদে যে মেয়েটাকে দেখে এলো, ওই মেয়েটাই আড়াল হয়ে আছে। রোজার মনে পড়লো গতকালও সম্ভবত এই মেয়েটাকে ও দোতলার পিলারের পেছনে দেখেছিল। এমন লুকোচুরি করছে কেন? আর দেখছি বা কি? হৃদি ইতিমধ্যেই চেঁচিয়ে উঠেছে। কাম আপস্টেয়ার্স। রোজা আর ওসব নিয়ে ভাবলো না, সিঁড়ি ধরল দ্রুত। অতটুকু সময়তেই বাচ্চাটা হেরে গলায় সমানে ডেকেই গেল, যা শুনে নিচতলা থেকে জাহানারা বেগম সহ বাকিরা শব্দ করে হাসছে। বস। আদিল ল্যাপটপ থেকে দৃষ্টি তুলে তাকালো, শান্তকে দেখে ডান ভ্রু তুলল। অমনি অ্যালেন, ক্লান্ত সহ বাকিরা ফিক করে হেসে ফেলেছে। শান্তর পরনে একটা সাদা লুঙ্গি, গামছাটা কাঁধে। ভীষণ করুণ গলায় অনুরোধ করলো, বস নিচে আসুন। আদিল হাত নাড়িয়ে পুনরায় ল্যাপটপে ব্যস্ত হয়। শান্ত মানল না, ধপ করে হাতও ভেঙে বসলো। একটা শব্দ আর বলল না, তবে ওর দৃঢ়তা আকাশ ছোঁয়া। আদিল না গেলে ওর গায়ে হলুদ হবে না, ব্যাস। আগত্যা আদিল ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। শান্তর খুশি আর কে দেখে। বসের পিছু পিছু ছুটেও বাকিরা এগোচ্ছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে আদিলের চোখ মুখ গম্ভীর হয়, চারিপাশে চেয়ে ডাকে, শান্ত, তোর ম্যাডাম কোথায়? শান্ত নাক চুলকে বলে, পেছনদের বারান্দার দিকে বস। আদিলের কদম থমকালো। কেন? অ্যালেন জবাব দেয় এবার, শান্তর ফিউচার ওয়াইফের গায়ে হলুদ হচ্ছে, ওদিকে মেয়ে মানুষরা সব। পুরুষ আছে ওখানে কোনো? শান্ত দ্রুত বলে, না বস, একটা পুরুষ কেন, একটা ছেলে বাচ্চাও নেই, আর পুরোটা আটকানো। পুনরায় বড় বড় কদম বাড়ালো আদিল। ইতিমধ্যেই বড় উঠোন জুড়ে গায়ে হলুদের বন্দোবস্ত করা হয়েছে। একটা পিড়িতেই গিয়ে বসে শান্ত, ওকে ঘিরে ধরেছে মা চাচিরা। নাসির শিকদার চেয়ার বসেছে সামনে, আদিল গিয়ে বসলো ওখানে। তার পেছনে ক্লান্ত অ্যালেন। শান্তর গায়ে হলুদ মাখানো হচ্ছে, পাশাপাশি অদ্ভুত সব গান গাচ্ছেন মহিলারা। শান্ত আর চোখে একবার তাকালো, ঠোঁট নড়ল ওর, কিছু বলতে চেয়েও তবে আর শেষমেশ কিছুটি বলতে পারলো না। হঠাৎ আদিল উঠে দাঁড়ালো, এগিয়ে এলো। শান্ত চমকানোর আগে এক বাটি হলুদ এক হাতে নিয়ে শান্তর মুখে লেপটে দিল। মুহূর্তেই আনন্দে শান্তর চোখ দুটো চিকচিক করলো। অনুভূতির সামনে উঠতে সময় লাগলো যে। ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে। উঠোন জুড়ে সব বডিগার্ডসদের উচ্ছ্বাসে আলাদাই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সবগুলো দল বেঁধে সেই কোলে তুলে নিয়েছে শান্তকে। অ্যালেন এক ফাঁকে হলুদের পানিটা সোজা ঢাললো শান্তর গায়ের উপর। সৈয়দ সবার মধ্যে ভীষণ লুকিয়ে খুলে দিয়েছে লুঙ্গির নট। শান্তর হাসি ধপ করে নিভে গেল, ধরফরে চেঁচালো, মানুজ্জত খাবে নাকি? সর সর, নামা হালার পহালা।
ও দু হাতে কোনো রকমে লুঙ্গিটা পেঁচিয়ে নিয়েছে। আদিল পুনরায় গিয়ে বসেছে চেয়ারে। বিশাল বড় বক্সে তখন গান বাজছে। ওই গানের সুরে এলু পাতারে ওরা মিলেমিশে ভেজা উঠোনে নাচছে। ওদের সামনে শান্ত ওর লুঙ্গি তোলা নাচে সামিল হয়েছে স্বয়ং নাসির শিকদার। আদিল এলোমেলো ভঙ্গিতে একটা ব্লুটুথ কানে ঢুকালো এবং ঢুকিয়ে থমকে গেল। এমন উল্লাসের মধ্যেও শান্ত লক্ষ্য করলো বসের তাজ্জব মুখ। হঠাৎ আদিল দাঁড়াতেই ক্লান্ত অ্যালেন ছুটে এলো। এলো শান্ত। আদিল দ্রুত গলায় প্রশ্ন করলো, ওদিকটা দেখার উপায় আছে? শান্ত বোকার মতো চেয়ে থাকলো। আদিলের কথা বুঝতে একটু সময় লাগলো। বুঝতেই ওর মুখটা হা হয়ে এলো। অ্যালেন গুতো মারতে চটচলতে বলে, দাদিমার রুম দিয়ে দেখা যায়। আদিল কদম বাড়ালো বাড়ির ভেতর। বসের তারা দেখে আশ্চর্য বাকিরাও। শান্ত ও লুঙ্গি তুলে ছুটছে। 5 মিনিটের পথ ওর 2 মিনিটে অতিক্রম করেছে। জাহানারা বেগম রুমে নেই। রুমের ভেতরে আদিলের সাথে শুধু শান্ত আর অ্যালেন প্রবেশ করেছে। জানালাটা খোলা। পরিষ্কারভাবে মেয়েদের চেঁচামেচি শোনা যাচ্ছে। ঝুমুর তখনও অনুনয় করে যাচ্ছে, ভাবি, তুমি আমাকে ভালোবাসো না? বলো। রোজার অসহায় কণ্ঠ। বাসি, কিন্তু হৃদি গুঙ্গাচ্ছে রীতিমতো। Mom, I wanna see. I really want to see you dance. আদিল এসে দাঁড়ালো জানালার সামনে। দৃষ্টি প্রথমেই পড়লো রোজার উপর। পরনে হলুদ রঙের জর্জেটের শাড়ি, চুলগুলো কোমরের নিচে দুলছে। জাহানারা বেগমের পরে দেয়া গহনাগুলি শোভা পাচ্ছে নাকে, কানে, গলা আর হাতে। অবশেষে রোজা অসহায়ভাবে মাথা দোলালো। শাড়ির আঁচলটা গুজে নিল কোমরে। বক্সে গান ছাড়া হয়েছে। রোজা গানের সুর ধরে নাচ শুরু করতেই আদিলের হাত থেকে ব্লুটুথটা শব্দ করে লড়ে পড়ে গেল। ये रूप रंग मेरा ज़ाद है फितनों की, अरे नियत बदल गई जाने कितनों की, हंस के जिधर में अपनी नज़र उठा दूँ उधर बने अफसाने, हाँ मिलेंगे तुझको गली गली मेरे नाम के दीवाने, हो ऐसी वैसी मैं नहीं राजा तेरे जैसे कितने हैं जा जा। বরাবরই রোজা ভীষণ সচেতন, সেন্সিটিভ। অন্যরকম অনুভূতি হতে নাচতে নাচতে হঠাৎ করে ওর দৃষ্টির সামনে পড়লো। থমকালো পা জোড়া, ধূসর চোখ জোড়া। চিন্তা এক মুহূর্ত যে যথেষ্ট। ওই দৃষ্টিতে দৃষ্টি মিলতে রোজার দম বন্ধ হয়ে আসে। জমে গেল পুরো শরীর। আদিল ইতিমধ্যে ওখান থেকে সরে গিয়েছে, অথচ রোজা নড়তে পারে না দীর্ঘ সময়। ওর শ্বাস তখনও গলায় আটকে আছে। সত্যি এসে টেনে ধরলো হাতটা। এই ভাবি, নাচ থামালে কেন? কি চমৎকার হয়েছে জানো? আমি তো মরে যাচ্ছি। কি সুন্দর। রোজার দুনিয়াটা ঘুরছে সমানে। ওর চোখ মুখের অবস্থা করুণ। হঠাৎ করেই 2 হাতে চোখ মুখ ঢেকে সোজা চেয়ারে গিয়ে বসে পড়ল। লজ্জায় আতঙ্কে ওর কান্না পাচ্ছে। সবাই তো বলল এখানে বাড়তি কেউ আসতে পারবে না, দেখতে পারবে না অন্য কেউ, এই জায়গাটা নিরাপদ। অথচ এখন যে ওর সর্বনাশ হয়ে গেল। সত্যের পাশাপাশি ঝুমুরও এসে দাঁড়ালো রোজার সামনে। ওর 2 গালে সুন্দর করে হলুদ মাখানো। কি হয়েছে ভাবি? হঠাৎ কি হলো? রোজা নিজেকে সামনে নিল, যেন কিছুই হয়নি। স্বাভাবিক কণ্ঠে বলে, এবার নাচো তোমরা, আমি দেখবো। নাচো নাচো। সত্যের গান পছন্দ করা আছে। ও দাঁড়ায় গিয়ে সবার মধ্যেখানে। পুনরায় নাচ গান শুরু হয়েছে, অথচ রোজা উপভোগ করতে পারল না। শূন্যে চেয়ে থাকলো বুকার মতো। হৃদি কুলে বসে 2 হাতে তালি দিচ্ছে। ঘন ঘন 2 হাতে ধরছে রোজার মুখ। মুগ্ধ গলায় বারবার বলছে, মা, তোমাকে তখন ডলির মতো লাগছিল। বাচ্চা বাচ্চা প্রশংসায় রোজার গলাটা আরো শুকিয়ে গেল। সন্ধ্যার সময়, অথচ মনে হচ্ছে গভীর রাত। কালো মেঘে থেকে আছে পুরোটা আকাশ। ভয়ঙ্কর বৃষ্টি নামবে বোধ হয়। ইলেকট্রিসিটি চলে গিয়েছে। সবটা খুঁতখুঁতে অন্ধকার। সত্যি ঝুমুর সহ বাকিরা বিকেলে একসাথে আলোচনা করছিল তারা পুরান বাড়ি যাবে। ওটা ঝুমুরদের বাড়ি। এই তো মাত্র 5 মিনিটের পথ। বাড়ির উত্তর দিকে ঘরের বারান্দা দিয়ে যে জঙ্গলটা যায় ওটার রাস্তা ধরে একদম নিরাপদ। পুরোটাই শিকদার বাড়ির সীমানা। ওসব শুনে অবশেষে রোজা রাজি হয়। এখান থেকে এখানেই তো, তার উপর এখানে কি আর এমন হবে? এটা তো শহর না। আগত্যা হৃদিকে নিয়ে ও ওদের সাথে উত্তর দিকের ঘরে পৌঁছালো। বারান্দাটা একদম জমিন লাগানো, সহজেই নামা যায়। হৃদিকে নিয়ে নামতেও খটখট করে হাসলো রোজাও। বাতাসে উড়ুড়ি কাণ্ড। ধুলোবালিতে চারিপাশ কেমন আরো অন্ধকার হয়ে গেল।
ঝুমুরও তখন ধরে রেখেছে রোজার হাত, বলে যাচ্ছে, মা, তোমার কথা শুনে কি পরিমাণ আগ্রহী হয়েছিল জানো না। তোমাকে দেখার তার বড় ইচ্ছে। দেখিও, তোমাকে দেখলে কি খুশিই না হয়। সুপ্তের হাতে লণ্ঠন ছিল। এ যাত্রায় লণ্ঠনটা নিভে গেল ধপ করে। জঙ্গলের গাছপালায় আধার আরো দৃঢ় দেখালো। হৃদির চোখে বালু যেতে পারে ভেবে ওকে আঁচল দিয়ে ঢেকে করে নিয়েছে রোজা। জঙ্গলটা ছোটখাটোই, দুধারে যে রাস্তা গিয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে আকাশে ফাটল ধরলো। পড়লো তীব্র বজ্রপাত। রোজা আটকে ওঠে। ভয় পেয়েছো মা? হৃদি হাসছে তখনও। তুমি আছো না? রোজা মৃদু হাসে। কিছু বলতে নিতেই হঠাৎ চোখের পলকে চারিপাশ থেকে অনেকগুলো গাড়ির তীব্র আওয়াজে কেঁপে ওঠে ভূমি পর্যন্ত। রোজা সতর্ক হতে পারল না। পিস্তলের শব্দে জঙ্গলের পশু পাখি শব্দ করে উড়ে বেড়ালো মাথার উপরে। গ্রামের দক্ষিণ দিকের এই রাস্তাটুকু মাটির, সরু একটু চওড়া। রাস্তার বিভিন্ন জায়গায় থুকায় থুকায় জমছে বৃষ্টির পানি। স্তূপ গ্রীষ্মে ছুটা গাড়ির ছাদে পড়ছে বৃষ্টির এক একটি ধারালো ফোঁটা। আকাশের বুকে আঁকাবাঁকা ঢেউ ফেলা বজ্রপাতের মতোই গাড়ির গ্লাসে ঢেউ তুলেছে বৃষ্টির সেই ফোঁটাগুলো। সারিবদ্ধভাবে স্পিডে চলা গাড়িগুলো থামলো ব্রিজের উপর। ব্রিজের দুপাশে সিমেন্টের রেলিং, নিচ দিয়ে বয়ে গিয়েছে নর্থ নদী। আকাশটা তখনও বিভৎস কালো মেঘে ঢেকে আছে। অবিরাম নামছে ধারালো বৃষ্টি। হঠাৎ করে তীব্র ঝলক। এক মুহূর্তের জন্য চারপাশের সবকিছু স্পষ্ট হয়ে ওঠে দিনের আলোর মতন। দেখা যায় বড় বড় ধূসর ট্রাকগুলো, যা ধীরে ধীরে এসে হাজির হয়েছে বৃষ্টির গোড়ায়। হেডলাইটের আলোতে সুস্পষ্ট দেখা যাচ্ছে বৃষ্টির এক একটি ফোঁটা, চিটচিটে কাদামাটি। ক্যারিয়ারের চাকা কাদায় ভিজে বসে গেছে মাটিতে। ট্রাকগুলো পেছন থেকে সামনে এসে থামা। 4 চাকার গাড়ি থেকে বেরিয়ে এলো ম্যানেজার আনোয়ার খন্দকার। তার হাতে ছাতা। বড় বড় কদমে এগোচ্ছেন সামনে দাঁড়ানো গাড়িগুলোর দিকে। ইতিমধ্যে শান্ত ছাতা হাতে বেরিয়েছে বাকি বডিগার্ডসগুলো। ছোটখাটো ব্রিজটা বডিগার্ডস গাড়ির উপস্থিতিতে আরো ছোট হয়ে এলো। ওরা ঘিরে ধরেছে আশপাশটা। শান্ত সোজা প্যাসেঞ্জার সিটের দরজা খুলেছে, হাতের ছাতাটা উপরে তুলে ধরে আছে। ভেতর থেকে বেরিয়ে এসে ভেজা রাস্তায় ফেলা পায়ের জুতোটা চকচকে চোখা, লম্বা চড়া বিশাল দেহটা পুরোপুরি বেরিয়ে আসতেই আনোয়ার সাহেব বলেন, গুড ইভিনিং বস। আদিলের প্রত্যুত্তর অস্পষ্ট। বৃষ্টির শব্দের সাথে ভেসে গিয়েছে। কালো গ্লাভস পরিহিত হাতের আঙুলের ভাঁজে পিষ্ট হওয়া সিগারেট পুনরায় ঠুটে গুছতে গুছতে তার ধূসর চোখের দৃষ্টি গিয়ে পড়ল ট্রাকগুলোর উপরে। দীর্ঘ পথ পেরিয়ে আসা ট্রাকগুলোর অবস্থা করুন। আদিল সামনে কদম বাড়ালে পেছনে ছাতা ধরে দাঁড়ানো শান্ত তালে তাল মিলিয়ে কদম বাড়ায়। পাশাপাশি অ্যালেন আনোয়ার খন্দকারও ইশারা পেতেই অ্যালেন সামনে ট্রাকের কন্টেইনারগুলো ধীরে ধীরে খুলল। ভেতরে সাজানো সব দামি শক্তিশালী অস্ত্রগুলো হালকা আলোয় ছকছক করছে। সিগারেট ঠুটে চেপে ধরে 2 হাতে একটি অস্ত্র তুলে নিল আদিল। ওজন টানলো, ট্রিগার টেনে পরীক্ষা করলো। সব ঠিকঠাক, কোনো ঢিলা বা ত্রুটি নেই। অস্ত্রটা ভিতরে ছুঁড়ে মেরে অবশেষে জিজ্ঞেস করে, সব ঠিকঠাক আছে? আনোয়ার খন্দকার অক্টোবরের এমন ঠান্ডার সময়ও ঘামছেন। 99% প্রতিটি কম্পার্টমেন্টই সাবধানে গোছানো ছিল। অবশ্য পুলিশ খবর পেয়েছিল, ঝামেলা করেছে একটু, তবে মাল সব ঠিকঠাক। ঝামেলা চাই না। বলতে বলতে আদিল ঘুরলো, কদম বাড়ালো। পাশাপাশি থাকলো আনোয়ার সাহেব। চাপা কণ্ঠে বলে গেলেন সাজানোর সব প্রয়োজনীয় বিষয়গুলো। এক একটি বাক্যের পাশাপাশি কোম্পানির মিটিংগুলো সম্পর্কেও অবগত করছেন। শুনতে শুনতে আদিল পুনরায় গাড়িতে উঠে বসেছে। ভীষণ গুরুগম্ভীর ভঙ্গিতেই আরো কিছু কথাবার্তা চালালেন আনোয়ার সাহেব। প্রত্যেকটি বাক্যের শেষে সতর্ক চোখে পরখ করতে চাইছেন বসের অভিব্যক্তি। তবে অন্ধকারে শুধু দেখতে পাওয়া যাচ্ছে আদিলের শক্ত চোয়াল। এই যাত্রায় হাতে যত্নের সাথে ধরে রাখা মখমলের ধবধবে সাদা বাক্সটা এগিয়ে দিলেন। কালো গ্লাভস পরিহিত হাতটা বাক্সটা নিতেই গাড়িটা চলতে শুরু করলো। উঠে গেল অল্প খোলা কাজটুকু। আদিল বাক্সটা মুহূর্তে খুলল না, সিগারেটটা শেষ করে তবেই খুলল। ডায়মন্ডের চিকন একটা কোমর বন্ধনী ওটাকে আঙ্গুলের ভাঁজে ভাঁজে রেখে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো কেমন। অনেকটা সময় যাবৎ ড্রাইভিংয়ে বসেছে অ্যালেন, পাশে শান্ত ও আরে আরে তাকাচ্ছিল। বসের হাতে কি তা
তা বোঝার চেষ্টা করছিল যেমন তখনই ওর পার্সোনাল ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে নৈবদ্যের নাম ভাসছে। এভাবে ঝুঁকি নিয়ে অসময়ে কল করার লোক তো নৈবদ্য নয়। শান্ত দ্রুত কল রিসিভ করে কানে ধরতেই চোখ মুখ ধারালো হয়ে ওঠে। স্পিকারে দেয় মুহূর্তেই। নৈবদ্যের কণ্ঠ তখন হিমালয় ছুঁয়েছে। খানকি আমাকে সন্দেহ করছে, আমরা দূরে দূরে রেখেছিল, তাই খবর পেতে দেরি হয়ে গেছে বস। ওরা ইতিমধ্যে পৌঁছে গেছে রাজপুর বস বস। ততক্ষণে বাজলো অ্যালেনের ফোনও। শান্ত অ্যালেনের হয়ে কল রিসিভ করেছে দ্রুত। অ্যালেন ইতিমধ্যেই গাড়ি চালাচ্ছে সর্বোচ্চ গতিতে। ওদের পেছনের গাড়িগুলো একই গতিতে অনুসরণ করে যাচ্ছে। ফোনের ওপাশের পুরুষ কণ্ঠের আকুতি পড়তে না পড়তেই গুলির শব্দের পাশাপাশি চিৎকারের শব্দ ভেসে আসে। অমনি চুপসে গেল সব। থমথমে নীরবতা অন্য কিছুর ইঙ্গিত দিল। সামনে থেকে দ্রুত ব্যাগে ছুটে আসতে দেখা গেল অচেনা গাড়িগুলো। বুঝতে আর বাকি নেই প্রি প্ল্যান্ড আক্রমণ সব। হাতের কোমর বন্ধনীটা পকেটে ঢুকিয়ে থমথমে গলায় আদেশ ছড়ে আদিল। গাড়ি থামা। অ্যালেন থামিয়েছে গাড়ি। তাদের পেছনের গাড়িগুলো থেমে গিয়েছে। সরু রাস্তাটার যে দুটোর বেশি গাড়ি পাশাপাশি চলাফেরা করা অসম্ভব। প্যাসেঞ্জার সিট থেকে বেরোতেই আদিল ভিজে গেল ঝুম বৃষ্টিতে। ধারালো বৃষ্টির ফোঁটাগুলো পড়লো শক্ত মুখে। হাতের রিভলভারটা চোখের পলকে তুলে কয়েকটা গুলি ছুড়ল ধেয়ে আসার সামনের দুটো গাড়ির প্রথম টায়ারগুলোতে। গাড়ি দুটো কেমন ঝাঁকি মেরে দেবে গেল এক জায়গাতেই। অ্যালেন ড্রাইভিং সিট থেকে নেমে দাঁড়াতে আদিল উঠে বসলো ড্রাইভিংয়ে। অ্যালেন গিয়ে উঠেছে পাশের গাড়ির ড্রাইভিং সিটে। শান্ত আদিলের পাশে আছে। একসাথে ওদের গাড়িগুলো দ্রুত ব্যাগে ছুটল সামনে। অ্যালেন আদিলের গাড়ির আগে গিয়ে সামনে থেকে ধেয়ে আসা গাড়িগুলোর সাথে ভীষণ শব্দ করে মিশে গেল। দুপক্ষের গাড়ির ফ্রন্ট ভেঙে ঘুরে গেল এতে। অ্যালেন হেয়ারের সাথে আক্রমণ চালিয়ে রাস্তাটা ক্লিয়ার করতে আদিলের গাড়ি হাওয়ার বেগে এগিয়ে যায়। পরপর ওদের বাকি গাড়িগুলো। রাস্তার দুধারে যাওয়া গাছপালাগুলো চোখের পলকে পেছনে চলে যাচ্ছে। বাতাস মেরেছে বৃষ্টির প্রখরতা। ইতিমধ্যে শান্তসহ বাকি বডিগার্ডস গুলি চালাতে শুরু করেছে কাজ নামিয়ে। বিপরীতে গুলির আক্রমণ আরো ভয়াবহ। ওদের প্রাণপণ চেষ্টা তাদের সময় নষ্ট করার তা ঠিক বুঝে নিয়েছে আদিল। তার ভয়ঙ্কর রূপ নেয়া চোখ দুটো স্থির। স্টিয়ারিংয়ে থাকা হাতটা অজান্তে কাঁপে। থেমে থেমে বলে, ধ্রুবকে কল লাগা। ইতিমধ্যে শান্তর ব্লুটুথ ওপাশে কানেক্ট হয়েছে। যা শুনলো এতে এক মুহূর্তের জন্য বুঝলো চোখ। পর মুহূর্তে আদিলকে জানালো স্টিয়ারিংয়ে থাকা আদিলের হাতের শিরা ভেসে ওঠে। পর মুহূর্তে ব্লুটুথটা কেড়ে নিজের কানে ঢোকায়। হিমালয়ের ছোঁয়া ওই গর্জনে কাঁপলো গাড়ির ভেতরটা। গার্ড দিতে বলছিলাম, মাদার বাচ্চারা বাড়ি থেকে বেরোলো কিভাবে? ঘাস খাইতেছিলি? সেফ জোনে নে ওদের। ডু ইট ফাস্ট। ঘিরে রাখ। আমার ওয়াইফ, আমার বাচ্চার গায়ে একটা টোকা পর্যন্ত লাগলে তোদের আমি জিন্দা কবরে ঢুকাবো। আদিল জোরে শ্বাস টেনে নিল। গাড়ির গতি সর্বোচ্চতে বাড়িয়ে হিসিয়ে উঠল। ধ্রুব, প্রোটেক্ট দেম। আই ওয়ান্ট টু সি দেম সেফ অ্যান্ড সাউন্ড। ডিড ইউ হেয়ার মি? ডিড ইউ ফাকিং হেয়ার মি? আকাশ ফেটে বৃষ্টি নামছে। ঝমঝম শব্দে পাতা, মাটি, গাছ সব কাঁপছে। তীব্র বাতাসে ভয়ানকভাবে দুলছে গাছের পাতলা ডালপালাগুলো। তখনই বিদ্যুৎ চমকালে কয়েক সেকেন্ডের জন্য পুরো জঙ্গলটা সাদা আলোয় ভেসে উঠতেই স্পষ্ট দেখা যায় তাদের ঘিরে ধরা হিংস্র লোকদের। তাদের এক একটা গুলির আওয়াজে জঙ্গল কেঁপে উঠছে। প্রকৃতির বিভৎসতার চেয়েও যে বিভৎস সে দৃশ্য। সামনের গুলি খেয়ে পড়ে থাকা বডিগার্ডের স্যুটের বাম দিকে পিতলের বাজ পাখির ছাপ। রোজা এই বাজ পাখি আদিলের কাঁধে দেখেছিল। খেয়াল করেছিল সেই বাজ পাখির ছাপ তার প্রত্যেকটা বডিগার্ডের কালো কোটের বাম পাশের কাঁধের দিকে আছে। চিহ্ন, পরিচয়। কিছুক্ষণ আগে তাদের রক্ষা করতে থাকা একজন চোখের পলকেই মরে পড়ে আছে, এটা রোজা সহ্য করতে পারল না। এদিকে জড়িয়ে রাখা হাতটা কাঁপল সামান্য। রক্তে ভেসে যাওয়া মাটির দিকে চাইতেই চোখ বুঝে ফেলল গলিটা সোজা কপালে ঢুকেছে লোকটার। রোজার পেছনে রিদি, ঝুমুর শক্তি সহ বাকিরা এক একটা গলির আওয়াজে ওরা ভয়ে আর্তনাদ করে উঠছে। ভয়ে সিটে যাচ্ছে রোজার পেছনে। তাদের ঘিরে আছে ক্লান্ত ধ্রুব। ওদের মধ্যে এক চমৎকার অপ্রকাশ্য বোঝাপড়া আছে। চোখের ইশারায় ওদের একজন আক্রমণ করছে শৃঙ্খলার সাথে। ক্লান্ত রোজার সামনে বুকের ওঠানামার গতি দ্রুত। ওর সামনে চেয়ে থেকেই ও চাপা গলায় বলে, ম্যাডাম, প্রিন্সেসকে নিয়ে পেছন
রাস্তা ক্লিয়ার করে দিতেই ছুটবে। ক্লান্ত কথাটুকু শেষ করতে পারে না, একটা গুলি এসে বিঁধে যায় ওর কাঁধে। রোজার শ্বাস গলায় আটকে গেল, অস্পষ্ট স্বরে আর্তনাদ করে উঠল। ইউ অল রাইট? হেই ক্লান্ত! ক্লান্ত দাঁতে দাঁত পিষে আওড়ায় তারপরও। ম্যাডাম পিছনে দৌড়ান, আমি দেখছি। গণহারে ছোড়া গুলির আরেকটি এসে বিঁধল ক্লান্তর গুলিবিদ্ধ কাঁধে। হাত কাঁপলো, রিভলভারটা পড়তে নিতে রোজা ধরে ফেললো দু হাতে। ভেজা চোখে দেখলো ক্লান্ত তখনও হিমালয়ের মতোই তাদের সামনে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে যাচ্ছে। সামনে তাকাতে দেখলো পুনরায় গুলি ছুটতে চাচ্ছে ওরা। রোজার রিভলভার ধরে রাখা হাতটা কাঁপলো। ভেজা চুল মুখে লেপ্টে আছে, শরীরে মিশে আছে শাড়িটা। ভেজা চোখ দুটোর দৃষ্টি ধীরে ধীরে তীক্ষ্ণ হয়, দৃঢ়তা জন্মায়। হৃদি তখনও লুকিয়ে আছে রোজার আঁচলের নিচে, আতঙ্কে কাঁপছে, অস্পষ্ট কণ্ঠে ডাকছে। রোজা ওকে বাম হাতে লুকিয়ে নেয় পেছনে, আরো ভালোভাবে আঁচলের নিচে ঢেকে রাখে। তাদের চারিপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন বডিগার্ড তখনও প্রতিরোধে ব্যস্ত, ওদের চোখে সতর্কতা, আঙ্গুল ট্রিগারের কাছে। এক মুহূর্তে নীরবতা বইতে না বইতেই পুনরায় গলির ঠাস ঠাস শব্দ। গলির শব্দ ছিন্ন ভিন্ন করে দিল এই জঙ্গলের নিস্তব্ধতা। রোজা অবশেষে হাত উঠায়, ক্লান্তর কাঁধ ঠেলে সরিয়ে দেয় সামনে থেকে। মুহূর্তেই ওপর দিক থেকে আসা গুলিটা ঢুকে গাছের ভেতর। ক্লান্তর কাঁধ ধরায় ওর ক্ষত তাজা রক্তে ভেসে যায় রোজার হাত। সেদিকে মনোযোগ পড়ে না ওর। দু হাতে তাক করানো রিভলভারটার ট্রিগার এক মুহূর্তের জন্য চোখ বুজে প্রেস করে দিতেই তীব্র শব্দে গুলিটা কারো গায়ে বোধহয় বিঁধে আর্তনাদ শোনা গেল। সাহস জন্মাতেই চোখ মেলে তাকালো রোজা। হাতের কাঁপুনি কিছুটা কমেছে, দৃষ্টি গাঢ় হয়েছে। গাড়ির হেডলাইটের আলোয় অল্প দেখা গেল ইটের রাস্তাটা। ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার সিটের জানালার কাঁচ অল্প নামানো। হুড়মুড়ি নামা বৃষ্টির সবটা আবছা অস্পষ্ট হলেও রোজা খেয়াল করে একজোড়া আগুন চোখের দৃষ্টি। ওই চোখ জোড়া সোজা ওকে দেখছে, পর্যবেক্ষণ করছে। ভাষা ভাষা শোনালো অজানা মেলি কণ্ঠের কথাগুলো, যা এতটাই ঠান্ডা যে রোজার হাত বরফের মতো জমলো। জীবিত চাই আমি, গাড়িতে তোল। মুহূর্তে একদল ছুটে আসতে চাইলো চারদিক দিয়ে। ক্লান্ত তখনও জ্ঞান আছে, ও গাছ ধরে দুর্বলভাবে উঠে দাঁড়ানোর চেষ্টা করে গেল। ইতিমধ্যেই ধ্রুব সহ বাকিরা এসে সমানে গুলি করে যাচ্ছে। প্রতিরোধ করতে করতে লুট করতে হচ্ছে রিভলভার। রোজা নিজেও চোখ মুখ শক্ত করে নিজেদের বাঁচাতে গুলি ছুটছে বাঁ দিকে। তখনই ধ্রুবের পায়ে গুলি বিঁধে ও ধপ করে দু হাঁটু ভেঙে বসে পড়লো। রোজাকে ধরতে এগিয়ে আসা চারজন ভয়ঙ্করী পুরুষের নজর লক্ষ্য করে আর দ্বিধা করে না মেয়েটা, গুলি করে বসে। গুলির ঠাস 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 শব্দে বৃষ্টির শব্দে মিলিয়ে গেল। একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে গিয়েছে মাটিতে, আরেকজনের পায়ে লেগেছে। বাকি দুজন ভীষণ হেয়ালির সাথে এসে দাঁড়িয়েছে রোজার সামনে। সামনের লোকটা থাবা বসরের মতো হাত বাড়াতে ধ্রুবের মুখ দিয়ে একদলা রক্ত বেরোলো। ও দাঁড়াতে চাইলো, বাঘের ন্যায় গর্জন করে উঠল, ডোন্ট টাচ হার, ইউ বাস্টার্ড, ইউ রিগ্রেট ইট। মারা পড়বি, মারা পড়বি। রোজা গুলি ছুটতে চাইলো, তবে রিভলভারটা ফাঁকা, গুলি নেই। সেই সুযোগে এই লোকটা ওর হাতটা শক্ত করে থাবা দিয়ে ধরলো। চোখে লালসা, একরকমের মুগ্ধতা, সম্ভাবনা এমন দু হাতে কাঁধে তুলে ফেলবে ওকে। রোজা পেছালো এক কদম, চোখের পলকে হাঁটু উঁচু করে আক্রমণ করলো সংবেদনশীল জায়গায়। লোকটা আর্তনাদ করে ঝুঁকলো সামান্য, অমনি রোজা লাথি মেরে আরো পেছালো বাকিদের নিয়ে। হাতে রিভলভার দিয়ে সজোরে মারলো মাথায়, রক্ত ছিটকে এলো ওর হাতে। লোকটা গর্জে ওঠে, কপালের তাজা রক্ত বেয়ে আসছে গালে। এতে লোকটা রাগ বাড়লো, রক্ত চক্ষু নিয়ে তাকালো। হাওয়ার ব্যাগে এগিয়ে রুক্ষভাবে হাত বাড়াতে উচ্চ গতিতে আসা গাড়িগুলোর আওয়াজে কাঁপলো মাটি, বাতাস, বৃষ্টিও। সে গাড়ির সমাবেশে পুরো জঙ্গল হেডলাইটের আলোয় আলোকিত হয়ে এলো। একটা কাদা মাখা গাড়ি গাছের ফাঁক ফুকর দিয়ে সোজা ঢুকেছে জঙ্গলের ভেতর। ওটার ইঞ্জিনের গর্জন আর টায়ারের ছিটানো কাদা মিশে যাচ্ছে বৃষ্টির শব্দে। গাড়িটা সোজা উঠে গেল রোজার হাত ধরতে চাওয়া লোকটার গায়ে। মুহূর্তেই লোকটার আর্তনাদ রক্তে ভেসে গেল মাটি। গাড়িটা জখমিত শরীর থেকে সরতেই রোজা আটকে উঠে পিছিয়ে যায়। থরথর করে কাঁপে ওর শরীর। তখনও লোকটা জীবিত, গুঙ্গা ছিল, অথচ পর মুহূর্তে আদিল বেরিয়ে এলো ঝড়ের গতিতে। গাড়ি পুরোপুরি থামার আগেই রক্তাক্ত ওই চোখ তার উপর পড়তেই থমথমে নীরবতা নামলো। আদিল তখনই এগিয়ে এলো না,
আদেশ ছুড়ল হিমালয় কাঁপে তোলার ক্ষমতা রাখা কণ্ঠে। একটাও যেন পালাতে না পারে। বলতে বলতে সে কদম বাড়ালো মাটিতে পড়ে গুঙানো লোকটার দিকে। আদিলের হাতের ওই চকচকে ধারালো তলোয়ার দেখে রোজায় পিছিয়ে যায় আরো কয়েক কদম। শান্ত ইতিমধ্যে এসে কোলে তুলে নিয়েছে হৃদিকে। রোজার পেছনে দাঁড়ানো ঝুমুর সুপ্ত সহ বাকিদের দ্রুত উঠিয়েছে গাড়িতে। মুহূর্তে গাড়িতে চড়ে শান্ত তখনই রওনা দিয়েছে, অথচ রোজা চোখ ফেরাতে পারল না, নড়তে পারল না, পলক ফেলতে পারল না, জমে গেল একই জায়গায়। ও দেখলো কিভাবে ধারালো তলোয়ারটা এক কূপে আলাদা করে ফেললো তাকে ছোঁয়া ওই হাতটা। রোজার গা কাটা দিয়ে উঠলো, প্যাট গলে উঠলো। আতঙ্কেও চোখ মুখ বুজে তখনই দৌড়ে পালাতে চাইলো, ওর পুরো অস্তিত্ব লুকোতে চাইলো, অথচ তখনই আদিল ঘুরে দাঁড়ালো। ওই চোখে দৃষ্টি পড়তেই রোজা পিছিয়ে গেল কয়েক কদম। আনমনা কাঁপলো হাত। আদিলের রক্তাক্ত হাত থেকে টপ টপ করে ঝরছে। বৃষ্টির স্পর্শে তা আরো বিভৎস। তলোয়ারটা ফেলে দিয়েছে লাশের পাশে, বড় কদমে এগোচ্ছে ওর দিকেই। রোজা আর পেছাতে পারল না। আদিল এসে ধরল ঠান্ডা হাত দুটো। রক্তের স্পর্শ দেখেই দৃষ্টি বদলে গেল। রোজা বলে বসলো দ্রুত, আমার না। আদিল শান্ত হলো না এতে। দম টেনে নিয়ে চোখ বুজে শান্ত করতে চাইলো নিজেকে। হাতের পরিষ্কৃত উল্টো পিঠ দিয়ে গাল ছুঁয়ে আওড়ালো, গুড, ভেরি গুড। পর মুহূর্তে আদিল এক টানে খুললো গায়ের কোট, রোজার কাঁধে মেলে দিল, ঢাকলো ভেজা শাড়ি ভ্যাত করে দৃশ্যমান হওয়া কম্পিত শরীর। ইতিমধ্যে অ্যালান সহ বাকিরা কয়েকজনকে জীবিত বন্দি করতে পেরেছে। কিছু মারা পড়েছে আর কিছু পালিয়েছে। অ্যালেন মাথা নিয়ে আস্তে করে জানালো, সাথে উনিও ছিলেন। আদিলের শক্ত চোয়াল আরো ধারালো হলো। গায়ের পুরো জোর কণ্ঠে ঢেলে আদেশ ছুড়ল, গাড়ি রেডি কর, গার্ড রেডি কর, বেরোবো এক্ষুনি। অ্যালেন তখনই ছোটাছুটি শুরু করেছে। রোজার চোপসানো মুখখানার পরে ওর নগ্ন পাজরা দেখে আদিল থমকালো এক মুহূর্তের জন্য, ব্যাস। পরে মুহূর্তেই দু হাতে পাজাকুলা তুলে নিল, কদম বাড়ালো গাড়ির দিকে। ইতিমধ্যে স্বপন গাড়ির দরজা মেলে ধরেছে। শান্তকে গাড়ি নিয়ে ফিরতে দেখা গেল। সাথে ম্যানেজার খন্দকারও আছেন। তাদের চোখে মুখের অবস্থা ভয়ঙ্কর। শান্ত সেই হাতের ছাতাটা মেলে ধরলো আদিলের মাথার উপর। আদিল বাইরে থেকেই ঝুঁকে অর্ধেক ঢুকে রোজাকে সোজা গাড়ির ভেতরে বসে দিয়েছে। কাদা মাটি রক্তে নোংরা হওয়া ফর্সা পা দুটো দেখে আদিলের অসন্তুষ্টি আকাশ ছিল বোধ হয়। ওভাবেই খুললো গায়ের শার্টটা। চোখের পলকে রোজাকে বাধা দেবার সময়টুকু না দিয়েই ওই শার্ট দিয়েই পা হাত মুছে নিজের পায়ের বিশাল জুতা জোড়া রোজার পায়ে পরে দিল। শার্টটা ছুঁড়ে ফেললো কোথাও একটা উদম পিঠের বাজ পাখিটার উপর। তখন বৃষ্টির ধারালো ফোঁটা পড়ছে হুড়মুড়ে। রোজা মুখ খুলেও একটা শব্দ বলতে পারল না, শুধু দেখলো চোখের এত সামনে থাকা হিংস্র লোকটার এই নরম সাবধানের সাথে করা এক একটা কর্মকাণ্ড। আদিল ঝুঁকেছিল অ্যালেন কিছু একটা বলতে এ যাত্রায় মাথাটা বাঁকিয়ে বেরোতে নিতেই নরম স্পর্শ পড়লো তার রুক্ষ হাতে। কণ্ঠ অচেনা বড্ড অপ্রত্যাশিত শোনালো, কোথায় যাচ্ছি? আদিল থামলো, থমকালো, ঝড়ের ব্যাগে মাথা ঘুরে ফের তাকালো। আধু আধু আলোতে রোজার চোপসানো মুখখানা দেখে যেন বুঝতে চাইলো তার শোনার ভুল কিনা। থেমে থেমে বলল, কি বললে? আবার বলো। রোজা দেখলো বৃষ্টিতে অর্ধেক ভিজতে থাকা শরীরটা। বাইরে তখনও বজ্রপাত পড়ছে, বৃষ্টির গভীরতা বাড়ছে। আওরাই কোথায় যাচ্ছে? রোজা আর একটা শব্দ বলতে পারে না। বাড়ির ঝড়টা বুঝি গাড়ির ভেতরে প্রবেশ করে এক মুহূর্তেই। চোখের পলকে রোজার গলাটা একটা শক্তভুক্ত থাবার আয়ত্তে চলে যায়, ঠেলে মিশে নেয় বৃষ্টির ফোঁটা বেয়ে বাড়ানো জানালার কাচের সাথে। পর মুহূর্তেই মাথাটা নামিয়ে নিজের উত্তপ্ত রুক্ষ পুরো ঠোঁটের মাঝে কেড়ে নেয় বাদ বাকিটুকু কথা। গোলাপি নরম ঠান্ডা ঠোঁটে ডুবতেই স্বাভাবিক ঝড়টা যেন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ওঠে। রোজা চমকে শিউরে কেঁপে ওঠে, দুহাত বাড়ায় সিংহের মতো তার উপরে ঝাঁপে পড়া বেশি বহুল উদম শরীরটা সরাতে। পরক্ষণেই তার হাত দুটো মুঠিবন্দি হয় আদিলের এক হাতের খসখসে মুঠোতে। গলা পেঁচিয়ে ধরা হাতটা দৃঢ় হাতে চুমুর গভীরতার সাথে তাল মিলিয়ে। রোজার চোখ ভেজে ওঠে, গাল বেয়ে গড়ালো জল। ঠোঁটের ভাঁজে থাকা ঠোঁট জোড়ার গভীরতা বাড়তে বাড়তে অতলে পৌঁছাতে থাকলো, মিলেমিশে একাকার হতে থাকলো প্রতি সেকেন্ডে। রোজা অস্পষ্ট শব্দ করে, মাথাটা ঘোরাতে চায়, পারে না।
তার গলা থাবা দিয়ে ধরা হাতটা আরো সুনিবিড়ভাবে ধরে রাখে। গলা ধরে আরো কাছে টেনে এনে নিজের ঠোঁটের ভাঁজে ভাঁজে জড়িয়ে নেয়। রোজা বন্ধ, ভেজা চোখ জোড়া মিলে তাকাতেই লজ্জায় আরো মিশে গেল কাছের সাথে। হাঁ করে খোলা গাড়ির দরজাটা। বাইরের সব বডিগার্ডস উল্টো হয়ে দাঁড়িয়ে আছে, ওদের পিঠ তাদের দিকে, মাথায় ছাতা। ঝুমঝুম বৃষ্টির শব্দ তাদের ঘন চুমুর শব্দ কাটাতে ব্যর্থ। রোজা সজোরে দুপাশে মাথা নাড়ালো। এক পর্যায়ে জোকের মতো আঁকড়ে ধরা ঠোঁটজোড়া থেকে মুক্তি পেতে বড় করে শ্বাস টেনে নিয়ে তাকালো ভেজা তবে কেমন রাগান্বিত চোখে। মুখের সামনে থাকা রক্তিম নেশায় বোধ হওয়া শক্তপোক্ত মুখে দুর্বল হাতটার খুশি যেন বৃষ্টির স্পর্শ, মধুর ছোঁয়া। রোজা হতভম্ব হয়ে তাকালো নিজের হাতের দিকে, কাঁপছে তখনও, শক্তি নেই। আদিল নিজের ডান হাতের মুঠোয় নেয় ঘুষি মারা হাতটা। ভেজা উত্তপ্ত ঠোঁটের ভাঁজে ছোঁয়ায় রোজা ওই রক্তিম ধূসর চোখে চোখ মেলাতে পারল না। কানের কাছে পড়া উত্তপ্ত শ্বাসের অস্তিত্ব মানতে পারল না। হাত ছুটিয়ে দু হাতে উদম বুক ঠেলে সরিয়ে ঠোঁট নাড়ালো। সরুন, না হলে জানে মেরে ফেলবো আপনাকে। ওই ধামকিতে বিপরীত ব্যাপারটা ঘটল। কিছুক্ষণের জন্য দু আঙ্গুলের দূরত্বে আসা আদিল পুনরায় দূরত্বটুকু খুঁচালো। ভেজা গোলাপি টির টির করে কাপা ঠোঁটে নিজেকে মেশোতে একরকমের নেশা ধরে গেল তার অস্তিত্ব জুড়ে। দু হাতে রোজার পাতলা বৃষ্টিতে তখনও ভেজা কমর আষ্টে বৃষ্টি জোরে এনে ফেললো উদম বুকের উপর। ঠোঁট ছেড়ে ঘাড়ে মুখ গুজতেই রোজা মিয়ে গেল। দু হাতে ঠেললো শক্ত মুখটা। এ যাত্রায় আদিল নিজেই থামলো। যখন তাকালো তখন ওই চোখের দৃষ্টি অন্যরকম, অপ্রকাশিত, ভাষা ভাষা। আদিল বেরিয়ে গেল, দরজাটা লাগিয়ে দিল শব্দ করে। কিছু একটা বলল শান্তকে। এক পলক ফিরে তাকিয়ে ওভাবেই দলবল নিয়ে বড় গাড়িটাতে চড়ে চোখের পলকে বেরিয়ে গিয়েছে। কাউসার আহমেদকে একরকম ধরে বেঁধে নিয়ে যাচ্ছেন জমিদার বাড়ির লোকজন। আরে বাবা, তাকে তৈরি হওয়ার সময়টুকু তো দেবে নাকি? তার পরনে লুঙ্গি, সেন্ডু গেঞ্জি মাত্র। লুঙ্গির অবস্থা আবার শোচনীয়। বয়স তো তার কম হয়নি, 60 ছুঁই ছুঁই প্রায়। বৃষ্টির মধ্যে কাদা মাটিতে কয়েক কদম হেঁটেই হাঁপিয়ে উঠেছেন। এই বয়সে এত দ্রুত কি হাঁটা যায়? তিনি এক মুহূর্তের জন্য দাঁড়ালেন জিরিয়ে নেবার জন্য। অথচ এতটুকু ধৈর্য নেই শহরে মানুষজনের বোধ হয়। স্বপন তার হাত থেকে মেডিকেল বক্স নিতেই রাদের নির্বিকার মুখে ভদ্রলোককে নিজের চওড়া কাঁধে উঠিয়ে নিয়েছে। পরনে লুঙ্গি ধরে আর্তনাদ করে উঠেন কাউসার সাহেব, বাবা আমার লুঙ্গি। তখনই এসে থেমেছে কালো গাড়িটা। স্বপন ড্রাইভিং সিটের পাশে উঠে বসতে বসতে তাড়া দেয়, চল চল। রাদিন ভদ্রলোককে গাড়িতে তুলে নিজে উঠে বসেছে। গাড়িটা ছুটে দ্রুত বেগে। ঝুম বৃষ্টি পড়া নরম মাটির রাস্তা পিষে ছোটা গাড়িটা চোখের পলকে এসে পৌঁছেছে জমিদার বাড়ির ভেতর। নাসির শিকদার তার ভাইদের নিয়ে দাঁড়িয়েছিলেন দুয়ারের কাছে। রাদিন গাড়ি থেকে নেমে পুনরায় কাঁধে তুলতে চাইলে কাউসার আহমেদ ধরফড়িয়ে সরে বসেন। বাইরে চেয়ে ধরে আসা কণ্ঠে ডাকেন, নাসির, নাসির এদিকে আয় তাড়াতাড়ি। এই কাজে তুমি পাঠিয়েছ, এমন গুন্ডামি করছে কেরা? স্বপনের থমথমে মুখে আধার নামলো। রাদিন অবশ্য তা কানে তুলল না। পুনরায় ভদ্রলোককে কাঁধে তুলে নিয়েছে। কচ্ছপের মতো নমন গুটি গুটি কদম ওর সহ্যই হচ্ছে না। দ্রুত কদম বাড়িয়েছে বাড়ির দিকে। নাসির সাহেব হাতের ছাতাটা ছোট ভাইয়ের হাতে ধরে নিজেও এগোতে এগোতে জানালো, চাচা, ওরা অন্তত নিশ্চিত দেখাই এমন করতেছে, না হলে এমন করে না। খুব ভালো ভদ্র আছে। তোমাকে জানাইছিলাম না আমাগো বসের সম্পর্কে? তার চাচার জ্বর, বোঝেনি তো, বাচ্চা মানুষ গুরুতর। কাউসার সাহেব কাঁধে ঝুলে থেকে চোখ রাঙালেন, দাঁতে দাঁত পিষে বলেন, বুঝেছি নাসির, বুঝেছি। আমারে নামাইতে বল। আমার পা জোড়া এখনো ভালো আছে, দিব্যি হাঁটতে পারি। জব্বার সাহেব একবার তাকালেন শক্তপোক্ত মুখের রাদিনের দিকে, তারপর স্বপনের দিকে। ইনে বিনে আস্তে করে বলেন, চাচা আর একটুখানেই তো থাকো কাঁধে, যে তোমারে নিচে আর সমস্যা না হইলে তোমার হইতেছে কেন? শুয়ে থাকো, হাঁটতে হইতেছে না তোমার, এইটা ভালো না। কটমট করেন কাউসার সাহেব। এত ভালো হইলে তুমি আইসা ওঠো, আহো। জব্বার সাহেব মুখ বন্ধ রাখলেন, আর কথা বাড়ালেন না। বড় ভাইয়ের পেছনে চলে এলেন।
রাদেন সিঁড়ি ধরেছে। ওর চড়া প্রত্যেকটা সিঁড়ির ধাপ অনুভব করে ফিটিয়ে যাচ্ছেন কাসার সাহেব। তিনতলায় এসে তবেই তাকে নামানো হয়েছে। মাথাটা ঝিমঝিম করছে তার। স্বস্তির শ্বাস নেওয়ার সময়টুকু পেলেন না। স্বপন থমথমে মুখে তাড়া দিলেন। আসুন ডক্টর। কাসার সাহেবের পিঠটি জ্বলে গেল। কি সুন্দর ডাক! তিনি চোখ পাকিয়ে তাকিয়ে নিজেই প্রবেশ করলেন ভেতরে। হৃদের চোখ মুখ রক্তিম, শুকনো ঠোঁটে কিছুক্ষণ আগেই তেল ছুঁয়ে দিয়েছে রোজা। ওর মাথার কাছটায় বসে বারবার কপাল ছুঁয়ে দিচ্ছে। যতবার ছুঁয়েছে ততবারই ওর হৃদয়টা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বাচ্চার এমন অবস্থার জন্য ও নিজেই দায়ী। ওকে নিয়ে বাড়ি থেকে না বেরোলে তো এসবের কিছুই হতো না। সেই মুহূর্তে হৃদয় আধু আধু চোখ মেলে তাকাতে চেয়ে ডাকে, মা। রোজার চোখ ভিজে ওঠে, মাথা নুয়ে কপালে ঠোঁট ছুঁয়ে আওড়ায়, এই তো মা, এখানেই শোনা। হৃদি দুর্বল ভাবে ধরে রেখেছে রোজার হাত। জ্বরের মধ্যে বিলাপ জুড়েছে। ড্যাড, হোয়ার ইজ ড্যাড? রোজা উত্তরের আশায় ভেজা চোখে তাকালো দুয়ারের দিকে। রনি জাকির নিজেদের মধ্যে চাওয়াচাই করে। অবশেষে জাকির চোখ নুয়ে রেখে ধীরে বলে, বসের ফিরতে রাত হবে। ঘর ভর্তি লোকজন তখন। সবাই উঠে এসেছে দেখতে, খোঁজ খবর নিতে। এতগুলো সিঁড়ি বেয়ে উঠে এসেছেন স্বয়ং জাহানারা বেগম। চিন্তিত চোখে চেয়ে বসে আছেন সুপার এক কোণে। এবারে নরম গলায় বলেন রোজার উদ্দেশ্যে, শান্ত হও নাতবু, কাউসার আসতেছে। ও এখনকার সবচেয়ে ভালো ডাক্তার, ঠিক হয়ে যাইব। রোজা প্রত্যুত্তরে কিছুই বলতে পারে না। আর রিদিকে নিয়ে ব্যস্ত থাকলো। কপালের ভেজা রুমালটা উল্টে দিল। লালচে গাল ছুতেই প্রবেশ করেন কাউসার সাহেব। বাইরে দাঁড়িয়ে থাকেন নাসির শিকদার সহ তার ভাইয়েরা। রোজা দ্রুত উঠে দাঁড়াতে চাইলে রিদি গুঙিয়ে ওঠে। কাউসার সাহেব বাদ সাধেন তাতে। উঠতে হবে না ম্যাডাম, বসে থাকুন, আপনি কাছে আসুন। রোজা সালাম জানালো। বসে থাকলে অগত্যা। কাসার সাহেব অন্য পাশ দিয়ে গিয়ে বসলেন হৃদির কাছে। প্রথমে হাতের পিঠ দিয়ে হৃদির কপাল ছুঁয়ে দেখলেন, তারপর মেডিকেল ব্যাগ থেকে বের করলেন থার্মোমিটার। ওটাকে রোজার হাতে দিয়ে বললেন হৃদির আরাম পিঠে রাখতে। রোজা রাখে। কয়েক সেকেন্ড পরে থার্মোমিটার বের করে দিলে কাসার সাহেব দেখে বলেন, 102 ডিগ্রি জ্বর। জ্বর তো ভালোই, বৃষ্টিটা ভিজেছে। তিনি ব্যাগ থেকে স্টেথোস্কোপ বের করে ধীরে ধীরে হৃদির বুকে আর পিঠে শুনলেন। ভদ্রলোক যতক্ষণ দেখছিলেন রোজা সতর্ক চোখে চেয়ে থাকলো। বলল, হ্যাঁ, অনেকটা সময় ভেজা হয়েছে। কাসর আহমেদ সামান্য হাসেনি, বলেন আর চোখে চেয়ে, শান্ত হন, বৃষ্টিটা ভিজতে দিবেন না, সেরে যাবে ইনশাল্লাহ। ঘুটঘুটে অন্ধকার সবটা। ঝমঝমি নামছে বিরামহীন বৃষ্টি। তাণ্ডব তোলা বাতাসে দুলছে বড় বড় গাছের মোটা ডালপালাগুলো। বজ্রপাতের শব্দে কাঁপছে গোটা গ্রাম। কাদা মাটিতে ভেজা ইটের রাস্তা পিষে ছোটা গাড়িগুলো যেন কোনো গন্তব্য নেই। গণহারে এতগুলো গাড়ি এলোমেলো ছোটখাটো যেই গলির রাস্তা চষে ছুটে ওইখানের ভূমি পর্যন্ত থরথর করে কেঁপে উঠছে। গাড়ির উচ্চ শব্দ, বৃষ্টির ভারী শব্দকেও হার মানাচ্ছে। ড্রাইভিংয়ে অ্যালেন বসেছে। ওর ড্রাইভিংয়ের হাত ভালো। ফাঁকা রাস্তায় ও যেন সাগরে পাওয়ার বোট চালাচ্ছে। গাড়িগুলো সর্বোচ্চ গতিতে ছুটে এসে পৌঁছেছে গ্রামের শেষ মাথার এই মেইন রোডে। তার দৃষ্টির সামনে রাস্তার মাথায় একগুচ্ছ গাড়ি তখনও ছুটছিল। সেসব গাড়িগুলোকে ওভারটেক করে সামনে চলে এলো অ্যালেন। সাথে তাদের বাকিগুলো গাড়িও থেমেছে। মুহূর্তে জায়গাটুকু আটকে ফেললো সারিবদ্ধভাবেই। গাড়ি থামতে সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জার সিট থেকে আদিল বেরোলো। ঝমঝমিয়ে নামা বৃষ্টির ধারালো ফোঁটাগুলো অবিরাম পড়তে থাকলো তার উদম শরীরের উপর। পরনে সেই ঢোলা ফর্মাল প্যান্ট মাত্র, পায়ে জুতো নেই। সামনে এক দৃষ্টিতে চেয়ে থেকে হাত দুটো ভরলো প্যান্টের পকেটে। তার ডানে বামে হিমালয়ের মতো দাঁড়িয়েছে শান্ত অ্যালেন। ওদের হাতে বড় রিভলভার। পেছনে সারিবদ্ধভাবে বাকি বডিগার্ডস। এত এত মানুষ, অথচ নীরবতা বয়ে গেল কেমন। বৃষ্টির আওয়াজ ব্যতীত আর একটা শব্দ শোনা গেল না। বিপরীতে দাঁড়ানো গাড়িগুলোর মধ্যে গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজা খুলে ধরেছে হাসান। ছাতাটা ধরে রেখেছে গাড়ির সিলিং ছুঁয়ে। একজোড়া পেন্সিল হিল পরিহিত পা এসেছিল ভেজা রাস্তা, কোণের উপর পর্যন্ত নগ্ন। ফর্সা পাজোড়া রিনা মেরে এলো ঠিক, অথচ ওর চোখ জোড়ার দৃষ্টি গাড়িতে থাকা অবস্থাতেই একজনের উপরে সেটে আছে। তৃষ্ণার্ত সেই দৃষ্টি যেন কয়েক বছর পর পানি পেয়েছে। চুল থেকে মুখ, মুখ থেকে বুক, পেট,
পুরো আদিলকেই কয়েকবার দেখে অবশেষে কদম বাড়ালো। এগোতে এগোতে বলা রিনার প্রত্যেকটা বাক্য আকুতি মেশানো। তোমাকে লাস্ট কবে দেখেছি মনে করতে পারছি না। অথচ আদিল ওদিকে তাকালো না। বৃষ্টির আওয়াজ ভ্যাদ করে শোনা গেল তার গম্ভীর নির্বিকার কণ্ঠ। বলেছিলাম আমার সামনে পড়তে না, আমি ধরলে কিন্তু ছাড়ি না। রিনার কণ্ঠ স্বাভাবিক বেশ। ছাড়তে বল কি? আদিলের গম্ভীর কণ্ঠে বলা শব্দটুকু কেমন কৌতুকময় শোনায়। তাই পর মুহূর্তেই তার হাতের ইশারায় পেছন থেকে সমানে গুলি ছোড়া হয়। মুহূর্তে চোখের পলকে রিনার পেছনের প্রত্যেকটা বডিগার্ডকে গুলি করা হয়। 16 জনের লাশ পড়ে রাস্তা জুড়ে। রিনা আটুর শব্দ করল না, তখনও চেয়ে আছে একই দৃষ্টিতে। কিছুক্ষণের জন্য থমকানো বাজরা ফের কদম বাড়াতে থাকলো। ছাতা ধরা হাসানের হাতটা মৃদু কাঁপে, দৃষ্টি তখনও নুয়ানো। রিনা এসে দাঁড়ালো লম্বা চওড়া আদিলের সামনে। অত বড় হাই হিল পরেই উচ্চতায় আদিলের বুক বরাবর। হাত বাড়াতে বাড়াতে কেমন করে বলল, এরকমই আছো যেমনটা সবসময় থাকো আমার স্বপ্নে? একটু ঘুরবে নাকি আমি পেছনে যাব? তোমার ট্যাটুটা দেখি না অনেক বছর হয়ে যাচ্ছে। আই ইউজ টু লাভ দ্যাট। শান্তের মুখটা বেঁকে গেল, একদলা থুতু জমল মুখে, অথচ উপরে বেশ স্বাভাবিক থাকলো। আদিলের নড়চড় নেই, একটা শব্দ বলল না। রিনা ঘুরলো, হাত উঠিয়ে থামালো হাসানকে। অমন বডি ফিটিং ছোট ড্রেস পরা অবস্থায় ভিজতে ভিজতে দাঁড়ালো সে আদিলের পেছনে। বলে গেল পিঠের দিকে তাকিয়ে, এত রাগ কার জন্য হচ্ছে? ওই মেয়ের জন্য। কি নাম যেন? রোজা। রোজা, বেঁচে গেল এবারের মতো। ওকে মারতে চেয়েছি। পর মুহূর্তে রিনার চোখ মুখ শক্ত হয়, তাকায় ওর মৃত বডিগার্ডসদের দিকে, চিৎকার করে ওঠে, বেশ করেছি। সো হোয়াট? কি করবে? আমার মারবে? গায়ে হাত তুলবে? আই ডোন্ট নিড টু রেইজ এ হ্যান্ড, মাই সিগন্যাল ইজ এনাফ। বুম। হাসানের ফোন বাজলো তখনই। ফোন কানে ধরে যা শুনলো তাতে ওর চোখ মুখ নীল হয়ে এলো। দ্রুত রিনার কাছে বলল, ধানমন্ডি বসুন্ধরা ক্যাসিনোর রেড পড়েছে। রিনার হাতের ফোন পড়ে যায়। ও অবিশ্বাস নিয়ে তাকালো আদিলের শক্তপোক্ত পিঠের দিকে, অথচ আদিল চেয়ে আছে শূন্যে। ডাকলো এই বেলায়। শান্ত, কল হিম। শান্ত এগিয়ে এলো রিনার অসন্তুষ্ট নির্বাক দৃষ্টির সামনে। কল লাগিয়ে লাউড স্পিকারে দিল। ফোনটা ধরলো আদিলের মুখের সামনে। ফোনের ওপাশে থেকে আসা পুরুষালী কণ্ঠ থেমে থেমে অপ্রস্তুত শোনালো, আদিল, আদিল মির্জা। আদিল ঘুরে দাঁড়ালো, মুখোমুখি হলো। রিনার চোখে চেয়ে বলে গেল, শার্প ব্রেইন মিস্টার সওদাগর। কি কেমন আছো? সম্পর্ক আর নেই তো কি হয়েছে? আমরা তো একসময় বিজনেস পার্টনার ছিলাম, সেই সুবাদে। আদিল শুনল না ওসব শ্রুতি মধুর পেঁচাল, বলে গেল নিজের মতন, বয়স হওয়ার সাথে সাথে আপনার বুদ্ধিজ্ঞানে জ্যাম পড়ে গেছে সওদাগর সাহেব। লাগার আগে দেখতে হয় না সামনে কে, তার পাল্টা আক্রমণ নেয়ার অ্যাবিলিটি আছে তো। আলমগীর সদাগর কণ্ঠ উচ্চ শোনালো এবার। শান্ত নেই। লিসেন আদিল, ইট ইজ রিনা। জানোই তো মেয়েটা তোমার পাগল। শি লাভস ইউ, দ্যাটস ইট। আমা আনুষ্ঠানিকভাবে বিয়ে না করলেও আপনারা তো ভালো করে জানেন আই অ্যাম এ ম্যারিড ম্যান মিস্টার সওদাগর। অবশ্যই, অবশ্যই আদি। আদিল বলে গেল, আমার ওয়াইফ, শি ইজ মাই জান। আমার জানে এত বড় আঘাত করার পরও আমি কিভাবে হাত গুটিয়ে সহ্য করি বলুন। ফোনের অপর পাশে আলমগীর সদাগরের গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছে। আদিল, আদিল, উই উইল টক। আমরা সামনাসামনি। আদিল চসূচক শব্দ করলো, বলল, অল দ্য বেস্ট সওদাগর সাহেব, আশা করি সামলে উঠতে পারবেন। আলমগীর সদাগর কিছু বলবেন তার আগেই দ্রুত গতিতে সামনে এসে দাঁড়ালো তার পার্সোনাল বডিগার্ডস। ওদের বলা এক একটা বাক্যে তার পায়ের মাটি সরতে থাকলো। 4টা টাকই ধরা পড়ছে বস। আমাদের বাংলোতে পুলিশের রেইড পড়তেছে। কোটি কোটি টাকার ড্রাগ অস্ত্র ওখানে। আলমগীর সদাগরের বিকট চিৎকার কানে বাজার পূর্বেই শান্ত আলগোছে কল কেটে দিল। রিনার হাত কাঁপছে, কাঁপছে শরীর। ও পাগলের মতো আদিলের কাছে আসতে চাইলে শান্ত দ্রুত একটা পা বাড়িয়ে দিল। পায়ে লেগে মুখ থুবড়ে পড়তে নিলে ওকে ধরলো হাসান। রিনা চিৎকার করে যাচ্ছে, হাউ কুড ইউ আদিল?
আদিল, ইউ কান ডু দিস টু মি। আদিল। ইতিমধ্যে আদিল গাড়িতে চড়ে বসেছে। দরজাটা লাগানো হলেও কাজ নামানো রাতের আধারের চেয়েও কেমন গভীর শোনালো। স্টে অ্যাওয়ে ফ্রম মাই ফ্যামিলি, মিসেস চৌধুরী। দিস উইল বি মাই লাস্ট ওয়ার্নিং। দ্বিতীয়বার এমন কিছু হলে সওদাগরের কোনো বংশ এই পৃথিবীতে থাকবে না। গাড়িটা ছুটে চলল। রাস্তায় হাঁটু ভেঙে বসে পড়ল রিনা। চোখ দিয়ে পানি নয় বরং আগুন ঝরল যেন। মুষ্টিবদ্ধ হাত দুটো সমানে ঘষে বসালো রাস্তায়। বিড়বিড় করে গেল, হাউ ক্যান ইউ ডু দিস টু মি। বিলাসবহুল এই ক্যাসিনো শহরের বুকে এক কালো অধ্যায়, যা সম্পর্কে সাধারণ মানুষেরা ধারণা নেই। নামমাত্র শোনা। দেশের সব উচ্চবর্গীয় শ্রেণীর মানুষের যাতায়াত থাকে। কেউ আড়ালে আসে তো কেউ বুক ফুলে। প্রবেশের পথে গাড়ি আটকানোর সিকিউরিটির ধার না ধরে যে গাড়িগুলো শব্দ তুলে সোজা ঢুকলো, তাতে হইচই পড়ে গেল পুরো সিকিউরিটির টিমের উপর। অথচ আগন্তুকদের কেউ থামাতে পারে না, উল্টো তারা নিজেরাই বন্দী হয়। দরজাটা খোলা মাত্রই তীব্র গানের আওয়াজে কান ধরে গেল। ও লায়লা কি নজরে নশিলি, ও হার এক আদা है रंगीली, ऐसे सेक्सी चाल है तोबा, हुस्न से मालामाल है तोबा, उफ ये कमर लचकीली क्या मत ही कर देगी, ओ लैला तेरी ले लेगी, तू लिख के ले ले, हे ও লেলা তেরি লে লেগি তো লিখলে লে লে। স্টেজে তখন নাচ হচ্ছে। নিচ থেকে পুরুষরা মুখ হা করে মিলেমিশে হইচই করছে, হাত বাড়িয়ে ছুঁয়ে দিচ্ছে নারী দেহের উন্মুক্ত অংশ। দু হাতে টাকা বিলাচ্ছে কাগজের মতো। মিনি স্কার্ট পরিহিত এক সুন্দরী নারীকে নিজের কোলে নিয়ে যে নাচছে, তাকে দেখে শান্তর ভ্রু দুলে ওঠে। আগ্রহী চোখে দেখে ওই উচ্ছ্বাস। লাল কালো কার্পেট বিশ্বে আদিল প্রবেশ করতেই অনেকের উল্লাস থেমে যায়। তার বডিগার্ডস ততক্ষণে সামনের সবাইকে সরিয়ে দিয়েছে, ফাঁকা করেছে আশপাশটা। লাল সোফায় আদিল পায়ের উপর পা তুলে বসলো। শান্ত গানের তালে একটু দোলে বলল, বস, যাবো নাকি? অ্যালেন নাক কুচকালো। জীবনের শেষ আনন্দটুকু গিলতে দে। স্টেজে নাচছিল অনেকগুলো নারী। একজন যার পরনে পাতলা স্কার্টের ফাঁকে ফাঁকে সবটাই দেখা যাচ্ছিল। বানারে আশ্চর্যজনকভাবে স্টেজ থেকে পাতলা দৃশ্যমান কমর হেলিয়ে দুলিয়ে রহস্যময় ভঙ্গিতে আসছে এদিকেই। ঠিক এসে দাঁড়ালো আদিলের মুখের সামনে। কোমর বেঁকিয়ে কাছে আসতে চাইলেই আদিলের অধৈর্য কণ্ঠ ভেসে এলো, এটাকে সরা। এটা সুন্দরী মেয়েটার চোখ দুটো বড় বড় হয়ে এলো। বোধ হয় এমন আচরণ এই প্রথম পেয়েছে। বেচারি সহ্য করতে পারলো না, হতভম্ব হয়ে নড়ে চড়ে পিছিয়ে এলো কয়েক কদম। অ্যালেন আর চোখে বসের মুখের দিকে চেয়ে ঠোঁটে ঠোঁট টিপল। বসের নারী বিষয়ক ধৈর্য শূন্যতে চলে গিয়েছে। অন্যদিকে মেয়েটাকে অবশ্য সরাতে হয়নি, ভয়ে নিজেই সরে গিয়েছে। অপরদিকে স্টেজে মেয়ে নিয়ে ফুর্তিতে মাতোয়ারা হওয়া রেওয়াজের দৃষ্টি হঠাৎই নিচে পড়ে। লাল সোফায় পায়ের উপর পা তুলে বসে সিগারেট ধরানো সুঠাম দেহের উপর পড়তেই থমকায়ও। হাত পা মুহূর্তে অসাড় হয়ে আসে যেন। অন্যদিকে শান্ত দুলতে তুলতে কয়েকবার রিভলভার চালাতে গান বন্ধ হয়। স্টেজের সুন্দরী মেয়েরা পালাতে ব্যস্ত। আপাতত রেওয়াজ একাই দাঁড়িয়ে আছে। বিস্ময় বাড়াতে শান্ত ডাকলো, আসুন এদিকে, আসুন মিস্টার রেওয়াজ, কতকাল দেখা নেই। ও বস, মিস ইউ সো মাচ। রেওয়াজের হাঁটু কাঁপলো ঠক ঠক করে। নিজেকে শান্ত করতে চাইলো। তার হাত আছে কিভাবে জানলো? কিভাবে সম্ভব? সওদাগর তো জীবনেও বলবে না। তাহলে ভেতরে তাণ্ডব বইলেও সম্মুখে রেওয়াজ হাসতে চেয়ে নামলো স্টেজ থেকে। বিনয়ের সাথে এগোতে এগোতে বলল, মির্জা সাহেব যে কতটা। বাকিটুকু আর বলতে পারলো না, নাইবা আর কদম বাড়াতে পারলো। আদিল আচমকায় গুলি ছুঁড়েছে ডান পায়ে। তৎক্ষণাৎ পা ভেঙে বসে পড়লো বেচারা। অবিশ্বাস্য চোখে চেয়ে আর্তনাদ করে উঠল। গুপ্তচর আছে সওদাগরের সাথে। আদিল ডান ভ্রু তুলল, উঠে এলো রেওয়াজের সামনে। জ্বলন্ত সিগারেটের মাথাটা কপালে ঠেসে ধরে আওড়ালো সে, তোরা যদি চলিস ডালে ডালে, তবে আমি পাতায় পাতায়। রেওয়াজ চিৎকার করে উঠে যন্ত্রণায় অনুনয় বাদ দিয়ে দাঁতে দাঁত পিষে বলে গেল, আমার কিছু হলে কি জবাব দিবি? আদিল রিভলভারের মুখটা ঢুকিয়ে দিল রেওয়াজের মুখের ভেতর। আওড়ালো, আদিল মির্জার কাছে জবাব চাইবে এমন কেউ এখনো জন্ম নেয়নি। মুহূর্তে এই গুলির শব্দে রক্তে ভেসে গেল ক্যাসিনোর কার্পেট।
ফজরের আজান পড়েছে, বৃষ্টি থেমেছে, তবে আকাশ তখনও ঘুটঘুটে অন্ধকার। ফুটেনি ভোরের আলো, নেই পাখিদের কিচিরমিচির। গাড়িগুলো সোজা প্রবেশ করেছে শেখদার বাড়ির ভেতর। তখন পুরো বাড়ির মানুষ ঘুমের ঘুরে। স্বপন, রাদিন, রবিন সহ সবগুলো এসে দাঁড়িয়েছে গাড়ির সামনে। আদিল তাকাতেই রাদিন বলল, ম্যাডাম ঠিক আছে, প্রিন্সেসের জ্বর কেটেছে, ঘুমাচ্ছে। আদিল ক্লান্ত ভঙ্গিতে কপাল দোলে প্রশ্ন করলো, ক্লান্ত? ধ্রুবের কি অবস্থা? লাইফ থ্রেডিং না, তবে মাসখানেক হসপিটালাইজ থাকতে হবে। আদিল কদম বাড়ালো ভেতরে। পিছু পিছু শান্ত, অ্যালেন সহ বাকিরাও বসবার ঘর পেরিয়ে ধরল সিঁড়ি। তিনতলার সবটা নীরব, শান্ত। বডিগার্ডস সব দাঁড়িয়ে পড়লো সিঁড়ি গোড়ার মাথাতেই। আদিল প্রবেশ করলো রুমে। বাতি জ্বালানো, রোজা বিছানার সাথে মাথা ঢেকে বসে আছে। ওর এক হাত ঘুমন্ত হৃদের বুকের উপর। আদিল নিঃশব্দে এসে দাঁড়ালো বিছানার পাশে। রোজার দিকে এক পলক চেয়ে তাকালো ঘুমন্ত মেয়ের মুখের দিকে। অবশেষে ঝুঁকে মেয়ের কপাল ছুঁয়ে দেখলো, পরপর কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। ততক্ষণে রোজা নড়ে চড়ে উঠেছে। এত সামনে আদিলকে দেখে হাঁক চোকালো। ঘুমটা বোধ হয় পুরোপুরি কাটেনি ওর। দুভ্রু কুচকে আওড়ালো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।